আশুলিয়া শিল্পাঞ্চলে আজ আবারও অস্থিরতা, বিক্ষোভের মুখে বন্ধ ৯০ কারখানা। ৪ বছর আগে বন্ধ হওয়া কারখানায় বকেয়া পরিশোধের দাবি। ব্যবসার সাথে আমরা অনেকবার মিটিং এ বসছি, কিন্তু এখন পর্যন্ত আমরা ব্যবসা ফাইনাল কোনো ডেট দেয় না টাকার জন্য। একটা কনফার্ম ডেট না দেওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না ইনশাআল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা বিভাগ পর্যায়ের মতবিনিময়ের সমন্বয়করা নিহতের ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত শুরু। প্রাণহানির ঘটনা ঘটলো, মর্মান্তিক কিছু ঘটনা ঘটলো, হৃদয় বিদারক। এই ঘটনাটা সার্বিকভাবে তদন্ত করার জন্য ৫ সদস্যের একটা কমিটি করে। ময়মনসিংহে নিহত ৩ জনের পরিবারকে না জানিয়ে মামলা, আসামি হওয়া থেকে বাঁচতে স্থানীয় বিএনপি নেতাদের সাথে পুলিশ আওয়ামী লীগের সমঝোতা। মামলা যে করছে তারা আমার সাক্ষী বানাইছে, আমার সাথে কোনো যোগাযোগ নাই। যেগুলি দোষী ওদেরকে আসামি দেওয়া হয় না। আমার মামলা আমি করব, ওটা তারা করছে, তারা মামলা হইলে হোক, না হইলে না হোক। ঠাকুরগাঁওয়ের ধনতলা সীমান্তে বাংলাদেশি কিশোরকে হত্যার পর মরদেহ নিয়ে গেছে বিএসএফ, আহত ২ জন হাসপাতালে ভর্তি। নড়াইলে খালেদা জিয়ার সাজা শিশু তাহার বাবাকে চাকরিচ্যুত করেছিল পৌরসভা, হুমকি ধামকিতে ছড়াতে হয়েছিল বাড়ি। খালেদা জিয়া সাজার পরে আমি ভালো করে এই বাসায় থাকতেও পারিনি, আমার বান্ধবীরাও আমাকে অ্যাভয়েড করতো। অতি জোয়ারে ভোলার তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধে ভাঙন, হুমকির মুখে বসতবাড়ি সহ সরকারি বেসরকারি স্থাপনা, দ্রুত মেরামতের দাবি। একদিন পরই আবারও অস্থির আশুলিয়া শিল্পাঞ্চল। পোশাক শ্রমিকদের বিক্ষোভের মুখে বন্ধ রয়েছে অন্তত ৯০টি কারখানা। শিল্প পুলিশ জানায় সকালে বেশ কয়েকটি কারখানায় পোশাক শ্রমিকরা কাজে যোগ দেয়নি। কোথাও বকেয়া বেতন পরিশোধ, কোথাও বেতন বৃদ্ধির দাবিতে প্রতিবাদ জানিয়েছে শ্রমিকরা। বিক্ষোভের মুখে বন্ধ রয়েছে ৯০টি কারখানা, তবে অন্য কারখানাগুলোতে চলছে উৎপাদন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র্যাব পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে, মোতায়েন করা হয়েছে বিজিবিও, জোরদার করা হয়েছে সেনাবাহিনীর টহল। এদিকে ঢাকা ইপিজেড পুরাতন জোনের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে লেনি ফ্যাশনের সাবেক শ্রমিকরা। বকেয়া পাওনার দাবিতে বিক্ষোভ করেন তারা। শ্রমিকদের অভিযোগ, ৪ বছর আগে কারখানাটি বন্ধ করে দিলেও এখনও বুঝিয়ে দেয়া হয়নি তাদের পাওনা। যতক্ষণ না পর্যন্ত তাদের পাওনা বুঝিয়ে দিতে কার্যক্রম শুরু হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। ব্যবসার সাথে আমরা অনেকবার মিটিং এ বসছি, কিন্তু এখন পর্যন্ত আমরা ব্যবসা ফাইনাল কোনো ডেট দেয় না টাকার জন্য। আমাদের পে স্লিপে যে টাকা আছে সেই ন্যায্য টাকাটা দিয়ে দেন, আমরা কোনো বেশি চাই না। একটা কনফার্ম ডেট না দেওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না ইনশাআল্লাহ। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু। নিপু, একটু জানাবেন, কারখানাগুলি তো ছুটি হয়ে যাওয়ার কথা, শ্রমিকরা কি এখনো আন্দোলন করছেন? আর শ্রমিক নেতা যারা আছেন তারা মূলত কি বলছেন? আসলে গার্মেন্টস শিল্পের যে আসলে শিল্পাঞ্চল রয়েছে সেখানে কিন্তু গার্মেন্টস পর্যায়ক্রমে ছুটি দেয়, অর্থাৎ 4টা থেকে 5টা এই অংশ সময়টাতে তারা ছুটি দেয়। এখন 2-1টি কারখানায় আমরা দেখেছি যে ছুটি হয়েছে, শ্রমিকরা তারা বাড়ি ফিরছে। আজকের যে বিষয়টি আমরা সকাল থেকে দেখেছি যে সকাল থেকে দুপুর পর্যন্ত আসলে শিল্পাঞ্চলের পোশাক কারখানাগুলোতে প্রায় 90টির মতো পোশাক কারখানা কর্মবিরতি অর্থাৎ করার পরে কারখানাটি ছুটি ঘোষণা করেছেন। এখন উৎপাদন বন্ধ রয়েছে। এছাড়া 90টি ছাড়া অন্যান্য যে সকল পোশাক কারখানা রয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি যে উৎপাদন কিন্তু স্বাভাবিক রয়েছে। তবে সর্বোচ্চ সতর্কতা অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ এবং সেনাবাহিনী। তারা দেখেছি বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিয়ে আছেন এবং টহলও কিন্তু বাড়িয়েছেন। এছাড়াও যেটা জানতে চেয়েছেন যে শ্রমিক নেতারা কি বলছেন, আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম যে এখানে স্থানীয় যিনি শ্রমিক সংগঠনের নেতাকর্মী তারা একাধিক জন আমাদেরকে জানিয়েছেন যে আসলে যে এই আন্দোলনটি হচ্ছে সেটি তারা বলছেন যে তৃতীয় পক্ষের কোনো ইন্ধন রয়েছে, এমনটি আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে যেভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে দেখেছেন যে 18 বছরের নিচে শিশুরা তারা কিন্তু এই আন্দোলনে এসছে এবং কেউ মাস্ক পরে এসছে, কেউ লুঙ্গি পরে এসছে। এইসব দিক চিন্তা করে তারা বলছেন, একটু সন্দেহ পোষণ করছেন যে আসলে শ্রমিকদের সাথে মিশে অন্য কেউ এই আন্দোলনের সাথে যোগ দিচ্ছে, এমনটা কিন্তু তারা শঙ্কা করছেন। ধন্যবাদ আপনাকে নিপু।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ময়মনসিংহের গৌরীপুরে পুলিশের গুলিতে নিহত হয় ৩ জন। এ ঘটনায় আদালতে 2টি মামলার আবেদন করেন কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলের 2 নেতা। তবে নিহতদের পরিবার বলছে মামলার বিষয়ে কিছুই জানা নেই তাদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অভিযোগ, আসামি হওয়া থেকে বাঁচতে স্থানীয় বিএনপির কয়েকজনের সাথে আঁতাত করেছে পুলিশ ও আওয়ামী লীগ নেতারা। এদিকে বক্তব্য নেয়ার সময় যমুনা টেলিভিশনের সাংবাদিকের বিরুদ্ধেও মামলা দেওয়ার হুমকি দিয়েছেন ওই কৃষক দল নেতা। গত 20 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গৌরীপুরের কলতাপাড়ায় শিক্ষার্থীদের উপর গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। প্রাণ হারান 3 জন। ঘটনার 1 মাস পর কোর্টে 2টি মামলা করেন স্থানীয় কৃষক দলের নেতা পরিচয়ে আবুল কাশেম ও স্বেচ্ছাসেবক দলের নেতা পরিচয়ে আব্দুর রহিম আকন্দ। আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ স্থানীয় শতাধিক নেতাকর্মীকে। তবে নিহত শ্রমিক বিপ্লব, ব্যবসায়ী জুবায়ের এবং মাদ্রাসা শিক্ষক রাকিবের পরিবারের অভিযোগ, মামলার বিষয়ে কিছুই জানেন না তারা। মামলা যে করছে তারা আমার সাক্ষী বানাইছে, আমার সাথে কোনো যোগাযোগ নাই। তারা মতামত তারা ব্যক্তিগতভাবে তারা সাজায় নিচ্ছে। তারা ব্যক্তিগত হয়তো কোনো রাজনীতির চাল থাকতে পারে। যেগুলি দোষী ওদেরকে আসামি দেওয়া হয় নাই, তাই এখন আমরা ইচ্ছা মামলা করব। আমার মামলা আমি করব, ওইটা তারা করছে, তারা মামলা হইলে হোক, না হইলে না হোক, ওইটা তো আমার দেখার ব্যাপার না। উপজেলা ছাত্র আন্দোলনের সমন্বয়করাও অভিযোগ করেন, আসামির তালিকা থেকে বাঁচতে স্থানীয় বিএনপির কয়েকজনের সাথে সমঝোতা করেছে পুলিশ ও আওয়ামী লীগ নেতারা। এই যে উনি আমাদেরকে গুলি করছে, তাহলে যারা মামলাটা করছে এটা আপনাদের সহজ বিষয়। যারা মামলাটা করছে তারা আমাদের সাথে কোনো সম্পৃক্ততা নাই, তারা লেজু করছে, পুলিশের কাছ থেকে তারা টাকা খাইছে, এরকমও তো হইতে পারে। স্বৈরাচারী আওয়ামী লীগ নেত্রী ছিল, ওনারাও তো এই দলের সাথে এক হইতে পারে, লিয়াজু করতে পারে, 2 দিন পরে ওনারা এসে রাজনীতি করতে পারে। এমন অভিযোগের সত্যতা আছে বলে স্বীকারও করলেন পৌর বিএনপির এই নেতা। এই ঘটনার সঙ্গে আওয়ামী লীগের যে সমস্ত থিঙ্ক ট্যাঙ্কার বা ক্যাডার বা যারা দুষ্কৃতিকারী নেতা যারা জড়িত ছিল তাদেরকে আড়াল করা হয়েছে। একাধিক গ্রুপিং থাকার কারণে যে এই মামলাটা যদি আমাদের আন্ডারে হয়, আমাদের তদারকিতে হয়, তাহলে আমাদের জন্য যারা রাজনীতিতে ক্ষতিকারক আমরা তাদেরকে সাইজ করতে পারবো, এরকম বিষয় থাকতে পারে। এদিকে কৃষক দলের নেতা দাবি করা আবুল কাশেমের কাছে অসঙ্গতির বিষয়ে জানতে চাইলে ক্ষুব্ধ হন তিনি। তার দাবি, পুলিশের গুলিতে নিহত সবার পরিবারই আওয়ামী লীগ। এরা ডরে বয়ে ওই হাসিনার বিরুদ্ধে যে আপনার একটা কথা কইব, এরা এই সাবাস হইছে না, সবটি আওয়ামী লীগ করে। এরা মারা গেছে, তাদের ফ্যামিলি এরা সবটা আওয়ামী লীগ করে, তারা মামলা গরু কিবা। এই বিষয়ে প্রতিবেদন প্রচার করলে যমুনা টেলিভিশনের রিপোর্টারের বিরুদ্ধেও মামলা দেওয়ার হুমকি দেন আবুল কাশেম। আমি যে বাদী মামলা করছি হাসিনার বিরুদ্ধে, ও এটা লইয়া দিয়ে আপনারা তুলমস্ত করুন, তা আমি আরও ডবল মামলা করবো আপনার নামে। আমরা সত্যভাবে ও সঠিকভাবে তথ্য লিখে নেবেন। আরেক মামলার বাদী স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম আকন্দের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি, বন্ধ পাওয়া গেছে মুঠোফোনটিও। মোবাইল তো বন্ধ। পুলিশ জানিয়েছে এই 2 মামলার বিষয়ে আদালতের নির্দেশনা মেনে কাজ চলছে। বিজ্ঞ আদালতে 2টি কোর্ট পিটিশন ওসি গৌরীপুরের নিকট জানতে চেয়েছে যে এই সংক্রান্তে কোনো মামলা হয়েছে কিনা। আমরা আদালতকে অবহিত করেছি যে গত 22 অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে গৌরীপুর থানায় একটি মামলা রুজু হয়েছে। পরবর্তী কোর্টের নির্দেশনা অনুযায়ী মামলার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ময়মনসিংহের গৌরীপুরে যে 3 জন নিহত হয়েছেন, সেই সব পরিবার বলছেন বর্তমানে নানামুখী চাপে কোণঠাসা। তারা বলছেন তাদের সন্তানদের হত্যায় মূল আসামিদের বাঁচাতেই মামলা নিয়ে হচ্ছে নানান কারসাজি। এমন অবস্থায় বর্তমান সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করছে ভুক্তভোগী এসব পরিবার। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। 2 জেলায় সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছেন। বাগেরহাটে মিনি পিকআপের ধাক্কায় ইজি বাইকে 4 যাত্রী নিহত হয়েছে। সকালে মোংলা মাওয়া মহাসড়কের কাঁটাখালী মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় একটি ব্যাটারি চালিত ইজি বাইক নাওয়াপাড়ার দিক থেকে কাঁটাখালী মোড়ের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা মিনি পিকআপের ইজি বাইকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় ইজি বাইকের 2 যাত্রী। গুরুতর আহত অবস্থায় 3 জনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান একজন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। শেরপুরের নবীনগরে 2টি মাইক্রোবাসের সংঘর্ষে 16 জন
আহত হয়েছে। এদের মধ্যে 10 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। এছাড়া ঝিনাইদহে 2টি মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত হয়েছে। গণঅভ্যুত্থান পরবর্তী ভাবনা নিয়ে বিভাগীয় এবং জেলা পর্যায়ে মতবিনিময় শুরু করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সফরের দ্বিতীয় দিনে কুষ্টিয়া, গাইবান্ধা, কুমিল্লা সহ বিভিন্ন জেলা পরিদর্শন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক টিম। এ সময় তারা নতুন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বিভাগীয় ও জেলা পর্যায়ে সফরের দ্বিতীয় দিনে কুষ্টিয়ায় পাবলিক লাইব্রেরি মাঠে জনসাধারণের সাথে মতবিনিময় করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। রাষ্ট্র সংস্কারের বিভিন্ন পরামর্শ উঠে আসে আলোচনায়। দিক নির্দেশনামূলক বক্তব্য দেন সমন্বয়করা। আমাদের বিভাগীয় সফরের লক্ষ্য হচ্ছে দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারিত্ব, ভুয়া সমন্বয়ক নাম ধারণ করে নানা ধরনের যে অপকর্ম হচ্ছে এগুলো প্রতিহত করা। এখানে ত্রুটি আছে, আমরা স্পেসিফিক সেই জায়গাগুলো আমরা মন্ত্রণালয়ের যারা উপদেষ্টা পরিষদ আছে তাদের কাছে তুলে ধরতে চাই। এর আগে সকালে শিল্পকলা একাডেমিতে ছাত্র আন্দোলনে হতাহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন প্রতিনিধি দলের সদস্যরা। পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন তারা। কিরকম সমাজ ব্যবস্থা আমরা চাই, কি ধরনের রাষ্ট্র আমরা চাই, সেই বিষয়গুলো নিয়ে আমরা জনসাধারণের সাথে মতবিনিময়ের একটা আয়োজন করেছি। গাইবান্ধায় স্বাধীনতা প্রাঙ্গণে ছাত্র নাগরিক মতবিনিময় সভায় যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 12 সদস্যের প্রতিনিধি দল। নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। আন্দোলনে হতাহতদের স্বজনদের সাথেও কথা বলেন প্রতিনিধি দলের সদস্যরা। মতবিনিময় করেন জেলা উপজেলায় নেতৃত্বে থাকা শিক্ষার্থীদের সাথে। জন্য একটা নীতিমালা হচ্ছে, কোন নীতিমালায় কাজ হবে এবং পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে সবাইকে একটি আর্থিক সহায়তা প্রদান করা হবে যাতে পরিবারটি একটু স্বাবলম্বী হতে পারে। কুমিল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত 3 শহীদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের একটি দল। পরিবারের খোঁজ খবর নেয়ার পাশাপাশি শহীদদের কবর জিয়ারত করেন তারা। তো রাষ্ট্রের জন্য, দেশের মানুষের জন্য যারা এত বড় স্যাক্রিফাইস করেছে, আমরা এখানে আসছি তারা যেন তাদের প্রাপ্য সম্মানটা পায়, তাদের মর্যাদা পায়। আমরা বলছি যে রাষ্ট্র পুনর্গঠন করা হবে। পুনর্গঠন আগে আমরা মনে করি যে আমাদের আহত যে সকল যোদ্ধা আছে তাদেরকে সুচিকিৎসার মাধ্যমে তাদেরকে সুস্থ করে তোলা এবং যারা শহীদ হয়েছে শহীদ পরিবারগুলোকে পুনর্বাসন করে আমাদের রাষ্ট্রের পুনর্গঠন একটা প্রধান দায়িত্ব। জারিন অর্নি, যমুনা নিউজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর গুলিতে নিহতের ঘটনার প্রকৃত চিত্র তুলে ধরতে তদন্ত শুরু করেছে জাতীয় মানবাধিকার কমিশন। দুপুরে রাজধানীর গ্যান্ডারিয়ায় ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শাহরিয়ার খান আনাসের বাড়িতে যান মানবাধিকার কমিশনের 5 সদস্যের একটি তদন্ত কমিটি। এ সময় তারা নিহতের মা-বাবা সহ স্বজনদের জবানবন্দি রেকর্ড করেন। এ সময় তদন্ত কমিটির প্রধান আশরাফুল আলম বলেন, শান্তিপূর্ণ কোটা আন্দোলনে কেন অশান্ত হয়ে উঠল এবং এত প্রাণহানির ঘটনা ঘটল তা খুঁজে বের করতেই মানবাধিকার কমিশন তদন্ত করছে। দ্রুততম সময়ের মধ্যে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ চিহ্নিত করে সরকারের কাছে উপস্থাপন করা হবে বলেও জানান তিনি। এর আগে 5ই আগস্ট সরকার পতনের দাবিতে বাসায় চিঠি লিখে বাসা থেকে বের হয় গেন্ডারিয়া আদর্শ একাডেমির 10ম শ্রেণীর শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস। সকাল 11টার দিকে চাংখারপুল এলাকায় পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায় আনাস। আনাসের শূন্যতা আসলে কি হবে এটা পূরণ করতে পারবে না, এই পৃথিবীর মাটিতে কেউ পারবে না আমাদের এই শূন্যতাটা পূরণ করার জন্য। হুকুমকারী থেকে পালনকারী যারা ছিল তাদের সবার বিচার চাই। 18, 19, 20 3 দিনের প্রাণহানির ঘটনা ঘটলো, মর্মান্তিক কিছু ঘটনা ঘটলো, হৃদয় বিদারক। এই ঘটনাটা সার্বিকভাবে তদন্ত করার জন্য আমার নেতৃত্বে একটা 5 সদস্যের একটা কমিটি করে। ঠাকুরগাঁওয়ের ধনতলা সীমান্তে বাংলাদেশি কিশোরকে গুলি করে হত্যা করল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মধ্যরাতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে নিহত জয়ন্তের বালিয়াডাঙ্গা ফকির ভিটা বেলপুকুর গ্রামে। জানা যায়, মধ্যরাতে জয়ন্ত সহ আরও কয়েকজন বাংলাদেশ সীমান্তের 393 নম্বর পিলারের কাছে যায়। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদেরকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। অন্যান্যরা বেঁচে ফিরলেও গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায় জয়ন্ত। এরপর তার মরদেহ টেনে নিয়ে যায় বিএসএফ। ভারতের ইসলামপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে তারা। বিএসএফ এর গুলিতে আরও 2 জন আহত বলে জানা গেছে। বাবাকে গুলি লাগে আর এখানে আরেকজন আমাদের স্থানীয় লোক গুলি লাগছে। গুলি লাগে, ওরা হাসপাতালে এখন চিকিৎসাধীন অবস্থায় আছে। স্টুডেন্ট তো লেখাপড়া করতো, ক্লাস 7-এ পড়ে।
আর ওর বাবা একজন হচ্ছে সাধারণ কৃষক, কৃষি কাজ করে এবং হচ্ছে যে এভাবে সংসার চালায়। আমরা চাই যে বাংলাদেশের যেহেতু আমাদের নাগরিক ছিল, যে অতি শীঘ্রই যাতে মানে লাশটা ফেরত দেয় বাংলাদেশে, এটাই আমাদের দাবি আর কি। আরো তথ্য জানাতে এই বিষয়ে ঠাকুরগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী পার্থ সারথী দাস। পার্থ, সীমান্তেই হত্যার বিষয়ে বিজিবি কি বলছে, আর মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে কিনা? কলি মরদেহ হস্তান্তর যে প্রক্রিয়া সেটি শুরু হয়ে গিয়েছে। আমি বিজিবির সঙ্গে কথা বলেছি, বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেটি বলছেন যে এই ঘটনা ঘটার পর তারা তীব্র নিন্দা জানিয়েছেন এবং প্রতিবাদ জানিয়েছেন এবং পতাকা বৈঠকের মাধ্যমে এই মৃতদেহ ফেরত আনার যে প্রক্রিয়াটি সেটি চলমান রয়েছে। তবে আজকে মৃতদেহ ফেরত পাওয়া যাবে কিনা সেটি নিয়ে সন্দেহ রয়েছে, কারণ ময়নাতদন্ত শেষে মৃতদেহটি ফেরত দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। আর আপনারা জানেন যে সীমান্তে বেশ কিছুদিন ধরে আসলে যে অবৈধভাবে যে ঘটনা সেটি আসলে ঘটছে এবং বিজিবি কিন্তু তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন যে সীমান্তে যেন কোনো ধরনের জন্য বিশৃঙ্খলা যেন না ঘটে এবং অবৈধভাবে যে কেউ যেন পারাপার যেন হতে না পারে সে বিষয়ে বিজিবি কড়া নজরদারি রেখেছেন। বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা রয়েছেন তারা বলছেন যে সীমান্তে যেন কেউ যেন অবৈধভাবে যেন অনুপ্রবেশ না করতে পারে ভারতে, সে বিষয়ে আসলে তারা স্থানীয় যে গ্রামবাসী রয়েছে এই গ্রামবাসীর মধ্যে জনসচেতনতামূলক প্রচারণা চালাচ্ছেন এবং তারা কঠোর অবস্থানে রয়েছেন। আমি স্থানীয় একজন ব্যক্তির সঙ্গে কথা বলার চেষ্টা করব, আসলে কি ঘটেছিল এবং এখন কি অবস্থায় রয়েছে। জি, এটা মানে যে আমার জানা মতে ভোর রাতের দিকে রাত্রে আর কি বর্ডার সাইডে গেছিল আর কি, জানা মতে যে বর্ডার হয়তো বা পারাপারের জন্য হোক বা ভুলক্রমে হোক, যেহেতু একটা দুর্ঘটনা ঘটে গেছে আর কি, এটা একটা মানে যে আমাদের জন্য দুঃখজনক বিষয়, ঘটনাও দুঃখজনক আর কি। তো অবশ্যই আমরা এটা আর কি অতি তাড়াতাড়ি মানে ফেরত চাচ্ছি লাশটাকে, যাতে আমাদের শুনলেন কলি যে আসলে আমি এখন জয়ন্তর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি এবং আমি এখন রয়েছি জয়ন্তর যে বাড়ি সেই বাসায় রয়েছি এবং স্থানীয় এলাকাবাসী এবং তার প্রতিবেশীরা আত্মীয় স্বজন তারা বলছেন যে মৃতদেহটি যেন বাংলাদেশের তার পরিবারের কাছে ফেরত দেওয়া হয়, এটি তাদের দাবি এবং সেটি তারা জোর দিয়ে বলছেন এবং এলাকায় যেন আর যেন এই। জি, ধন্যবাদ আপনাকে পার্থ। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতীকী সাজে নড়াইলের শিশু শিক্ষার্থী তাহা। সেই ঘটনায় স্কুল কমিটিকে শোকজ করে তৎকালীন উপজেলা প্রশাসন। তাহার বাবাকেও করা হয় সাময়িক চাকরিচ্যুত, হুমকি ধামকিতে বাড়ি ছাড়াও করা হয় পরিবারটিকে। সেই ট্রমা থেকে এখনো বের হতে পারেনি শিশু শিক্ষার্থী তাহা। যেমন খুশি তেমন সাজো অথবা প্রতীকী সাজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কিংবা যে কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানের আকর্ষণীয় একটি অংশ। তবে এমন প্রতীকী সাজ যে কতটা ভয়াবহ হতে পারে তার একটি উদাহরণ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শ্বাস নেওয়ার ঘটনা। 2023-এর 26 মার্চ স্বাধীনতা দিবসে নারী জাগরণের থিম হিসেবে খালেদা জিয়ার প্রতীকী সাজ গ্রহণ করে নড়াইল লোহাগড়ার দি লিটল সেন্ট ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী আন্নুর জাহান তাহা। আর তাতেই স্থানীয় আওয়ামী লীগ ও প্রশাসনের রোষানলে পড়ে এই শিশুর পরিবার। এমনকি তাহার বাবাকে পৌরসভার চাকরি থেকেও সাময়িক বহিষ্কার করা হয়। খালেদা জিয়া সাজার পরে আমি ভালো করে এই বাসায় থাকতেও পারিনি, এই কারণে আমার স্কুলেও যাওয়া খুব কম পড়ছিল, কারণ আমি লেখাপড়াও ভালোভাবে, সেই কারণে আমি সেদিনই ঢাকায় আমার নানু বাড়ি চলে গেলাম। আমার বান্ধবীরাও আমাকে অ্যাভয়েড করতো। এখানেও থামেনি অত্যাচার, হুমকি ধামকিতে বসত ভিটাও ছাড়তে হয় পরিবারটিকে। ওনারা আমাকে অনেক ধরনের বিব্রতকর প্রশ্ন করে, যা আমার দেওয়ার মতো মানে কি বলবো না, আমি ভাষাও হারিয়ে ফেলি। আমার মেয়ে তখন ক্লাস 5-এ পড়ে, সে খুব ভয় পেয়ে যায়। সাময়িক বরখাস্ত করলো আমার অফিস আমাকে, এরপর নানাবিধি ঝামেলা, স্কুলও এক পর্যায়ে ঝামেলা করা শুরু করলো। এমনকি উপজেলা ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার অভিযোগে তৎকালীন ইউএনও আজগর আলী স্কুল কমিটিকে শোকজও করেন। তৎকালীন ভাইস চেয়ারম্যান কামাল ভুঁইয়া আমার শিক্ষককে হুমকি দেয় এবং এরপরে প্রশাসন কায়দা আমার স্কুলকে শোকেজ করা হয়। রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয় বলে মনে করেন বর্তমান ইউএনও। রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় সেই সময় প্রতিষ্ঠানটিকে শোকজ করা হয়েছিল। প্রতিষ্ঠান সন্তোষজনক জবাব দেওয়ায় তাদের বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই।
ক্ষমতার পালাবদলের পর চাকরি ফিরে পায় তাহার বাবা আশরাফুল। তবে যে হয়রানি আর ট্রমার মধ্যে দিয়ে গেছে শিশুটি, তা থেকে স্বাভাবিক জীবনে ফেরা কি এতই সহজ? হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। মহিলাদের কথা কাটাকাটির জেরে হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। সকালে আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশায় সালিশ বৈঠক চলাকালীন সময়ে এই ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্থানীয়রা জানায় আধিপত্যের বিস্তার নিয়ে সাবেক চেয়ারম্যান আমজাদ আলী ও বর্তমান চেয়ারম্যান নুরিউর রহমানের বিরুদ্ধে দীর্ঘদিনের বিরোধ। আর এ নিয়ে গতকাল দুই মহিলার কথা কাটাকাটি হলে বিষয়টি সালিশের মাধ্যমে নিষ্পত্তির সিদ্ধান্ত হয়। সেখানে উত্তেজনা ছড়ালে বেঁধে যায় সংঘর্ষ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বরিশালে একটি সরকারি অফিস চত্বরে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেড পাওয়া গেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে আশেপাশের এলাকায়। পুলিশ জানায় সকালে নগরীর নিউ সার্কুলার রোড এলাকায় ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টার চত্বরে ঘাস কাটছিলেন পরিচ্ছন্নতা কর্মী। এই সময় তিনি ঘাসের মধ্যে গ্রেনেডটি দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এবং সেনাবাহিনী। পরে বরিশাল সেনানিবাস থেকে বোম ডিসপোজাল ইউনিট গিয়ে গ্রেনেডটি উদ্ধার করে নিয়ে যায়। বরিশালে চোর সন্দেহে এক চিকিৎসকের হামলায় আহত হয় প্রতিবেশী ভাড়াটিয়া। এরপর 999-এ ফোন দিয়ে অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে নিয়ে আহতকে চিকিৎসা দেয়া সবই করেন ওই চিকিৎসক। কিন্তু থানায় ডেকে নিয়ে দিনভর বসিয়ে রেখে তার বিরুদ্ধে মামলা দায়ের করে দিন শেষে চিকিৎসকের হাতে পড়ানো হয় হাতকড়া। এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে। বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। প্রতিবাদ এবং নিন্দার ঝড় সামাজিক যোগাযোগ মাধ্যমে। কাউসার হোসেনের প্রতিবেদন। থানায় বসিয়ে হাতকড়া পরানোর পর এভাবে প্রতিবাদ করছেন একটি ডেন্টাল ক্লিনিকের চিকিৎসক আবু আব্দুল্লাহ। এরই মধ্যে ভিডিওটি ভাইরাল সামাজিক মাধ্যমে। চিকিৎসক আব্দুল্লাহর বাড়ি বরিশাল নগরীর জিয়া সড়ক এলাকায়। তার দাবি, শুক্রবার গভীর রাতে ছাদে ওঠার পর সেখানে পাশের বাড়ির ভাড়াটিয়া সুজনকে দেখতে পান। বিভিন্ন সময় ছাদ থেকে জিনিসপত্র চুরি হওয়ায় সুজনকে অভিযুক্ত করেন আব্দুল্লাহ। বাক বিতণ্ডার এক পর্যায়ে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। আহত হন সুজন। 999-এ ফোন করে বিষয়টি জানানোর পাশাপাশি সুজনকে হাসপাতালেও নেন আব্দুল্লাহ। তার অভিযোগ, থানায় মামলা করতে গেলে উল্টো তাকেই ধরে বসে পুলিশ। চোর ধরার পরে সে যেখানে 999-এ ফোন দিয়ে সে থানার সাথে যোগাযোগ করিয়ে পুলিশ নিল। তারপরে সে অ্যাম্বুলেন্স আনাইয়া সে হাসপাতালে রুগী নিল। সে রুগীর সাথে থাকা অবস্থায় সে পুলিশ কিভাবে তাকে অ্যারেস্ট করে? চিকিৎসক পরিবারের দাবি, পক্ষপাতিত্বমূলক আচরণ করেছেন পুলিশের এসআই জুবায়ের। কিভাবে চোরের অভিযোগ নিয়ে তাকে আসামি করা হলো এবং তাকে জেল হাজতে প্রেরণ করা হলো। এই ক্ষেত্রে জুবায়ের সাহেব হয়তো কোনোভাবে আমি মনে করি যে আসামি পক্ষ দ্বারা প্রভাবিত হয়েছেন। ভাই, ওই যে এক ডাক্তার অ্যারেস্ট হয়েছে কোনো একটা মামলায়, ঘটনাটা একটু বলবেন? আপনি একটু কষ্ট করে থানায় আসেন, ঘটনা একটু শুনুন, থানায় আসেন। যদিও পুলিশ কর্মকর্তারা বলছেন আইনি কাঠামো মেনেই সবকিছু করা হয়েছে। এখানে কোনো পক্ষপাতিত্ব করার কোনো সুযোগ নেই এবং আইনগত যে বিষয়গুলো হয়েছে সবগুলো কিন্তু আইনি কাঠামোর মধ্যেই হয়েছে। আইনি কাঠামোর বাইরে থেকে যদি যে নিজে অতি উৎসাহী হয়ে কিছু করা হতো তাহলে হয়তো বলা যেত যে হচ্ছে যার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যেটার সাথে জড়িত। চোর সন্দেহে হামলার ঘটনায় আহত সুজন হাওলাদার পুলিশের হেফাজতে শের-ই-বাংলা মেডিকেলে চিকিৎসাধীন। আমি সিগারেট টানতে আছি, সেই ফাঁকে উনি আমার কাছে, ওনার ছাদে বসিয়া, একই ছাদ কিন্তু ফাঁক নাই, 4 আঙ্গুল ফাঁক আছে। উনি আমার করলো কি মানে বলতেছে যে এই ওখানে কি গাঁজা খাইতে আসছিস নাকি। উনি আমার কাছে তাৎক্ষণিক আমার গ্যাস লাইটটা পরিয়ে যাওয়ার কালে, যখন গ্যাস লাইট নামায় পড়ছে হাতের থেকে, ওটা উঠাইতে গেছি, উনি আমার অমনি কোপ দিয়েছেন। হত্যা চেষ্টা ও চুরির অভিযোগে আলাদা 2টি মামলা হয়েছে। 2টি মামলারই তদন্তকারী কর্মকর্তা এসআই জুবায়ের। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল।
বরগুনার তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুম্পার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। দুপুরে শহরের সদর রোডে সর্বস্তরের জনগণের ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বক্তারা বলেন, সিফাত আনোয়ার তুম্পা যোগদানের পর থেকে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি ভূমিহীন অসহায়দের জন্য সরকারি অর্থায়নের পাশাপাশি নিজস্ব অর্থায়নেও সহযোগিতা করেছেন। তার বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানানো হয় মানববন্ধন থেকে। যাতে করে তাকে বদলি না করা হয় সেই প্রত্যাশা নিয়ে আমরা আজকের এই মানববন্ধন করি। আমরা রাখাইনরা ভালো আছি, এই ইউএনওকে আমরা এখানে দেখতে চাই। বিভিন্ন রকম ভূমিদস্যু সন্ত্রাস এদের হাত থেকে তালতলী সাধারণ মানুষকে মুক্ত করেছে। ধীরগতিতে নামছে বন্যার পানি, এতে করে কিছুতেই কমছে না মানুষের দুর্ভোগ, উল্টো নানা ধরনের রোগবালায়ে ভোগান্তি বাড়ছে। লক্ষ্মীপুরে নিচু এলাকাগুলোয় কোথাও কোথাও এখনো কোমর পানি তলিয়ে আছে ঘরবাড়ি, সড়ক। ভোগান্তি কমাতে দ্রুত অবৈধ বাঁধ অপসারণের দাবি তাদের। নোয়াখালীর 5 উপজেলার অনেক এলাকা এখনো বন্যার পানিতে ভাসছে। কুমিল্লায় কয়েক লাখ মানুষ পানিবন্দী, ডুবে রয়েছে ফসলের ক্ষেত আর সড়ক। তবে যেসব এলাকায় পুরোপুরি পানি নেমেছে সেখানকার বাসিন্দারা আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরেছেন। পানি নামে না, পানি জমি গেছে, খাল মিলে মনে করেন জাম হয়েছে, পানি কারণ নামতেছে না, সবাই দাঁড়িয়ে হয়ে যেতেছে। আর তাছাড়া মনে করেন যে পানি এই কম ছিল, অন্ত কিছুটা কমছে, আসতে নামতেছে পানিটা। পানি নামানো সবটা আর খাল বেগার জাম হয়ে গেছে, সব মশা মাসের গন্ধ, সব পরিষ্কার নেই। অতি জোয়ারের কারণে ভাঙন দেখা দিয়েছে ভোলার তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধে। এতে হুমকির মুখে পড়েছে বসতবাড়ি, জমিজমা সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। 30 বছর আগে বাঁধ নির্মাণের পর দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এই দুর্দশা। দ্রুত সিসি ব্লক দিয়ে বাঁধ মেরামতের দাবি স্থানীয়দের। বোরহানউদ্দিনের শিবপুর এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। জোয়ারের পানিতে অন্তত 60টি পয়েন্টে দেখা দিয়েছে ধস, ভাঙছে কয়েক সপ্তাহ ধরেই। এতে তেঁতুলিয়া পাড়ের শিবপুর, সাঁচরা, দেওয়া ও বদনপুর এলাকায় অর্ধ লক্ষাধিক মানুষ দুশ্চিন্তায় পড়েছেন। ঘরবাড়ি ও জমিজমা হারানোর শঙ্কায় তারা। এই বেরি হওয়ার পর আমরা মোটামুটি একটু নিরাপদে ছিলাম, এখন আবার এই বেরি ভাঙতেছে, ফাট লইছে, এখন ভাঙা যায় আমরা বিপদে পড়ে যাবো। কিনাগাড়া করে বাড়ি করছি, বেড়িটা ভেঙে যায় তাহলে আমাদের যে এখানে কয়েকটা ইউনিয়ন আছে, বিশেষ করে দেউলা এবং শাসরা, এখানে 50 থেকে 60 হাজার মানুষ এবং ফসলি জমি, পাশাপাশি অনেক প্রতিষ্ঠান আছে, ওগুলো ধ্বংস হয়ে যাবে। স্থানীয়দের অভিযোগ, প্রায় 27 বছরের পুরনো বাঁধটি দীর্ঘদিন সংস্কার হয়নি, তাই দ্রুত টেকসই মেরামতের দাবি তাদের। এখন যেভাবে নদী বেড়ি ভাঙতেছে, এখন আমাদের সামনের দিকে যে নিরাপত্তা নিয়ম এমন কোনো কায়দা নাই। যদি আমাদের এই বেড়িটা ভেঙে যায় তাহলে আমাদের এখানে যে অনেক ফসলি জমি আছে এবং ঘরবাড়ি আছে এবং অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এই বাঁধটা দ্রুত নির্মাণ করা হয় সিসি ব্লক দ্বারা, স্থায়ীভাবে নির্মাণ করার একটা দাবি জানাই। বাঁধে ভাঙনের বিষয়ে জানেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারাও। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন নির্বাহী প্রকৌশলী। খুব শীঘ্রই এই বাঁধটি মেরামতের কার্যক্রম গ্রহণ করা হবে এবং বাঁধের স্থায়িত্ব বৃদ্ধির জন্য বাঁধের মেরামতের পাশাপাশি নদীকূলে স্লোপে সিসি ব্লক স্থাপন করা হবে। 1997 সালে ভোলা সেচ প্রকল্পের আওতায় 8 কিলোমিটার দৈর্ঘ্যের বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি নির্মাণ করা হয়। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।